আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা, ভরক্রিয়ার সূত্র এবং সাম্য ধ্রুবক এইগুলোর সম্পর্কে আজকে আমরা জানবো। তো আজকে হচ্ছে তোমাদের সাথে ৪৯ নম্বর লেকচার। তো আজকের অংশটা আমরা শুরু করতেছি। প্রথমে আমরা রাসায়নিক সাম্যাবস্থাটা কি সেটা একটু জেনে নেব। সেটা হচ্ছে কোনো অভিমুখী বিক্রিয়ার যদি সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে সেটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি, বা কথাটা আমরা এভাবে বলতে পারি একটু ডিটেলসলি। যখন কোনো অভিমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে তোমার যে হারে উৎপাদ তৈরি হয় ঠিক একই হারে যখন উৎপাদ ভেঙে আবার বিক্রিয়ক তৈরি হয় তখন সেটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন একটা আবদ্ধ পাত্রে তুল্য পরিমাণ হাইড্রোজেন ও গাঢ় বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প নিয়ে 450°C তাপমাত্রা রেখে দিলে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে এবং বিক্রিয়া করে প্রায় 80% হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করে ফেলে এবং এই বিক্রিয়ক হাইড্রোজেন ও আয়োডিনের ঘনমাত্রা হ্রাস পেয়ে 20% হয়ে যায়। এই অবস্থায় এটা কি থাকে? সাম্য অবস্থায় থাকে। কারণ রাসায়নিক সাম্যাবস্থা মানেই যে সবসময় বিক্রিয়া এবং উৎপাদ 50-50% থাকবে তা কিন্তু না। এখানে বিক্রিয়ার হার সমান হবে, কিন্তু বিক্রিয়া এবং উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা কিন্তু সমান নাও হতে পারে। যেমন হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে যখন হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, সেই বিক্রিয়া যখন সাম্য অবস্থা থাকে তখন সেই সাম্য অবস্থায় 80% হাইড্রোজেন আয়োডাইড মানে উৎপাদ থাকে, আর 20% হচ্ছে বিক্রিয়ক মানে হাইড্রোজেন ও আয়োডিন থাকে, দুটা মিলে 20% থাকে। আবার আমরা যদি নির্দিষ্ট পরিমাণ বর্ণহীন হাইড্রোজেন আয়োডাইড আবদ্ধ পাত্রে নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করি, পূর্বের মতো সেটাও 450°C তাপমাত্রা রেখে দেই, তখন কাচের আবদ্ধ পাত্রে হালকা বেগুনি বর্ণ দেখা যায়। এক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস ও আয়োডিন গ্যাস উৎপন্ন করে এবং পূর্বের মতো এটাও কিন্তু একটা অভিমুখী বিক্রিয়া এবং এটা সাম্য অবস্থায় আসে। ঠিক আছে? তো এখানে মোট কথা হলো আমরা জিনিসটা আসলে কিভাবে বুঝবো যে আসলে সাম্য অবস্থায় চলে আসছে, সেটা হচ্ছে বিক্রিয়ার যখন শুরুতে আমরা আয়োডিনের পরিমাণটা বেশি থাকবে আমাদের, তখন সেটা কিন্তু গাঢ় বেগুনি বর্ণ থাকবে এবং যত সময় যাবে আয়োডিন কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে এবং এই হাইড্রোজেন আয়োডাইড কিন্তু হচ্ছে বর্ণহীন। তো যেহেতু আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হচ্ছে, তাই তোমার আয়োডিনের ঘনমাত্রা হ্রাস পাবে, ফলে বেগুনি বর্ণটাও কমতে থাকবে। একটা পর্যায়ে এসে দেখা যাবে বেগুনি বর্ণ হালকা হয়ে গেছে, কিন্তু এর চেয়ে আর হালকা হচ্ছে না বা এর চেয়ে আর গাঢ় হচ্ছে না। তো এটা থেকে বোঝা যাবে যে বিক্রিয়াটা আসলে সাম্য অবস্থায় চলে আসছে। তো রাসায়নিক সাম্য অবস্থাকে যদি আমরা আসলে একটা গ্রাফের মাধ্যমে দেখতে চাই, এখানে গ্রাফটা হচ্ছে ওয়াই অক্ষে বিক্রিয়ার হার, ওয়াই অক্ষ হচ্ছে বিক্রিয়ার হার আর এক্স অক্ষ হচ্ছে সময়। তো এখানে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আসবে আর কি। আমরা যখন বিক্রিয়াটা শুরু করব, একদম শুরুতে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি থাকবে, বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি থাকবে এবং যত সময় যাবে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, আর ঘনমাত্রা কমার সাথে সাথে কিন্তু বিক্রিয়ার হারও কমতে থাকবে। কারণ আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী জানি যে বিক্রিয়ার হার হচ্ছে ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। বিক্রিয়া হচ্ছে ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তো এখানে যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, তাই বিক্রিয়ার হারও হ্রাস পেতে থাকবে, ধীরে ধীরে হ্রাস পেতে পেতে একটা পর্যায়ে আসবে যে আর বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে না, ফলে তোমার বিক্রিয়ার হারও আর হ্রাস পাবে না, এরকম একটা স্ট্রেট লাইনের মতো পাওয়া যাবে। ঠিক একইভাবে আমি যদি উৎপাদের লেখচিত্র আঁকি, একদম শুরুতে কিন্তু কোনো উৎপাদ তৈরি হয় না, তাই উৎপাদের ঘনমাত্রা এই জায়গায় 0 থাকবে। যত সময় যাবে উৎপাদ তৈরি হতে থাকবে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়ার সাথে সাথে তোমার উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরির যে বিক্রিয়াটা সেটাও বাড়তে থাকবে। কথা হচ্ছে যত সময় যাবে তত বেশি উৎপাদ তৈরি হবে এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরির যে হার সেটা বাড়তে থাকবে, বা বলতে পারো পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকবে এবং আমরা এরকম একটা ঊর্ধ্বমুখী বক্ররেখা পাবো এবং একটা পর্যায়ে সেখানেও দেখা যাবে যে আর ঘনমাত্রা কমছে না বা বাড়ছে না, এরকম একটা স্ট্রেট লাইনের মতো পাওয়া যাবে।
ঠিক আছে, এবং স্ট্রেট লাইনের মতো পাওয়া যাবে। তো এখানে একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এবং সম্মুখ বিক্রিয়ার হার সমান হয়ে গেছে। এটাকেই বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, এটাই হলো রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, তো এখন এই রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল। কারণ আমাদের বাইরে থেকে দেখলে মনে হয় রাসায়নিক সাম্যাবস্থা স্থির হয়ে গেছে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। রাসায়নিক সাম্যাবস্থা কিন্তু গতিশীল। ঠিক আছে, তারপরে আরেকটা পয়েন্ট হলো, বৈশিষ্ট্য হলো, এটা উভয় দিক থেকে শুরু করা যায়। তার মানে আমি যদি হাইড্রোজেন ও আয়োডিন একটা আবদ্ধ পাত্রে নিয়ে 450°C তাপমাত্রায় বিক্রিয়া শুরু করি, তাহলে এটা যেমন কিছুক্ষণ পরে সাম্যাবস্থায় আসবে। আমরা যদি হাইড্রোজেন আয়োডাইড নিয়ে 450°C তাপমাত্রায় এটাকে বিয়োজিত করি আবদ্ধ পাত্রে, তাহলেও কিন্তু এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হবে। তার মানে প্রাথমিক অবস্থায় তুমি যেটাকে বিক্রিয়ক নিয়ে বিক্রিয়াটা শুরু করছিলা, সেখান থেকে বিক্রিয়াটা শুরু করলেও এটা অভিমুখী হবে, বা যদি উৎপাদ নিয়ে তুমি বিক্রিয়াটা শুরু করো তাহলেও সেটা কিন্তু অভিমুখী হবে। যে কোনো পাশ থেকে এটাকে শুরু করা যায়। আর এটা কি বলছে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল। বাইরে থেকে দেখলে মনে হয় এটা আসলে স্থির হয়ে আছে, কিন্তু বিক্রিয়াটা আসলে স্থির হয়ে নাই, এটা চলমান। আরেকটা বৈশিষ্ট্য হলো, রাসায়নিক সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। আমরা কিন্তু ক্যাটালিস্ট কি সেটা আগে পড়ছি, বা প্রভাবক কি সেটা আগে কিন্তু পড়ছে, কিন্তু প্রভাবকের কিন্তু এই ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। কারণ একবার যদি সাম্য অবস্থায় চলে আসে, সেই ক্ষেত্রে যদি আমি প্রভাবক ব্যবহার করি, সে যদি সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি করে, আমি ধরো এই বিক্রিয়া যদি আবার লিখি, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। আচ্ছা, এখন যে আমি প্রভাবকটা ব্যবহার করার ফলে যদি সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যায়, সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে গেলে কিন্তু উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে। আর উৎপাদের ঘনমাত্রা যত বেশি হবে, উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরির বিক্রিয়াটাও বেড়ে যাবে। কারণ বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি, বিক্রিয়ার হার তত বেশি। সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুযায়ী। কথাটা আবার বলতেছি, বিক্রিয়ার হার যত বেশি, বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি, বিক্রিয়ার হার তত বেশি। এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুযায়ী। তাহলে এখানে যদি সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যায়, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বেড়ে যাবে। আর হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বেড়ে গেলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। তাহলে একবার একটা বিক্রিয়া সাম্যাবস্থায় চলে আসলে তার উপরে প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। শুধুমাত্র প্রভাবক ব্যবহার করলে সাম্যাবস্থা আগে অর্জিত হতে পারে বা পরে অর্জিত হতে পারে। মানে ধরো সাম্যাবস্থায় কোনো একটা বিক্রিয়া, ধরো এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসতে যদি 5 মিনিট সময় দরকার হয়, প্রভাবক ব্যবহার করলে হয়তো সেটা 2 মিনিটে অর্জন করে ফেলতে পারে, বা ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে 10 মিনিট অর্জন করতে পারে। কিন্তু একবার সাম্যাবস্থায় চলে আসলে সেটা আর কোনো পরিবর্তন হয় না। আরেকটা পয়েন্ট হচ্ছে, রাসায়নিক সাম্যাবস্থার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর স্থায়িত্ব। একবার একটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় চলে আসে, তাহলে আমি যদি এর ঘনমাত্রার চাপ এবং আয়তনের ঘনমাত্রার চাপ এবং তাপমাত্রা কোনো পরিবর্তন না করি, তাহলে কিন্তু সাম্য অবস্থা কোনো পরিবর্তন হবে না। এটা আজীবন সাম্য অবস্থাতেই থাকবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, তাহলে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? এটা হচ্ছে একটা তার স্থায়িত্ব, গতিশীলতা, আর একটা হচ্ছে প্রভাবকের ভূমিকা, আর একটা হচ্ছে উভয় দিক থেকে শুরু করা যায়। ঠিক আছে, এগুলোই হলো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল। এটা অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্নে আসে। স্যার একটা বলো। প্রশ্ন। হ্যাঁ, বলো। স্যার রাসায়নিক সাম্যাবস্থা কি তাপমাত্রার উপর নির্ভর করে না? হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে যদি তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার এই তিনটা যদি পরিবর্তন করো, তাহলে সাম্যাবস্থা পরিবর্তিত হবে।
আর এগুলো যদি তুমি অপরিবর্তিত রাখো তাহলে ওইটা সবসময় ওই একই সাম্যাবস্থায় বিদ্যমান থাকবে। এই তিনটে হচ্ছে নিয়ামক রাসায়নিক সাম্যাবস্থার: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। প্রথমে আমি আসলে ওই আয়তনের কথাটা বলে ফেলছিলাম, আয়তনটা বাদ হবে এবং তাপমাত্রা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন সাম্যাবস্থা যে গতিশীল তার ব্যাখ্যাটা আমরা দেখবো। এছাড়াও আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো। তারপর আমরা এটা ব্যাখ্যাতে যাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো। ওকে, আমরা এটা ব্যাখ্যাতে আসি। একটা বহুমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসে, তখন সেটা তোমার বাইরে থেকে দেখলে মনে হয় স্থির আছে, কিন্তু এটা আসলে স্থির থাকে না, এটা গতিশীল অবস্থায় থাকে। হ্যাঁ, তো এটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা একটা বিক্রিয়া দিয়ে দেখতে পারি, যেমন ধরো হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে এবং এই বিক্রিয়াটা একসময় সাম্যাবস্থায় চলে আসে। আর বাইরে থেকে দেখলে মনে হয় যে আসলে আর কোনো বিক্রিয়া হচ্ছে না, বিক্রিয়াটা স্থির হয়ে গেছে, বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে। কিন্তু বিক্রিয়াটা যে স্থিতিশীল আছে, মানে গতিশীল আছে, সেটা আমরা দেখব। তো তোমরা একটু যেটা বলছিলাম, ধরো আমি একটা আবদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং আয়োডিন নিয়ে বিক্রিয়াটা শুরু করলাম। আয়োডিন হচ্ছে গাঢ় বেগুনি বর্ণের। তো যত সময় যাবে আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করা শুরু করবে এবং আয়োডিনের যে বেগুনি বর্ণ সেটা হালকা হতে থাকবে। একটা পর্যায়ে এসে দেখা যাবে যে আয়োডিনের বেগুনি বর্ণ আর হালকা হচ্ছে না বা গাঢ় হচ্ছে না, ওটা স্থির আছে। গাঢ় হচ্ছে না বা স্থির, হালকা হচ্ছে না, স্থির আছে। তখন বাইরে থেকে দেখলে মনে হবে বিক্রিয়াটা থেমে গেছে। কিন্তু বিক্রিয়াটা যে আসলে গতিশীল আছে সেটা প্রমাণ করার জন্য আমরা তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করব। ঠিক আছে, আমরা তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করব 128, আয়োডিন 128 সেটা ব্যবহার করব। তো এখানে আমি খুবই অল্প পরিমাণে, মানে ট্রেসার অ্যামাউন্ট, খুবই অল্প পরিমাণে সেই তেজস্ক্রিয় আয়োডিনটা ব্যবহার করব, যাতে আসলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন না হয়। এত অল্প পরিমাণে ব্যবহার করব। খুবই অল্প পরিমাণে আমি তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি যখন হাইড্রোজেন আয়োডাইড নিয়ে তেজস্ক্রিয়তার পরীক্ষা শুরু করলাম, তখন দেখা গেল তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যাচ্ছে। তো বিক্রিয়াটা যদি আসলে স্থির হয়ে যেত তাহলে কিন্তু উৎপাদের মধ্যে তেজস্ক্রিয়তা পাওয়া যেত না। যেহেতু বিক্রিয়াটা চলমান, তাই উৎপাদের মধ্যেও তোমার তেজস্ক্রিয়তা পাওয়া যাচ্ছে। কারণ বিক্রিয়াটা তো অলরেডি সাম্যাবস্থায় চলে আসছিল। সাম্যাবস্থায় যদি বিক্রিয়াটা স্থির হয়ে যেত তাহলে আর কিন্তু আয়োডিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতো না। মানে তেজস্ক্রিয় আয়োডিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতো না। ঠিক আছে? তো যেহেতু এখানে তোমার আয়োডিনটা বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, তাই উৎপাদের মধ্যেও তোমার তেজস্ক্রিয়তা পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এবং এ দ্বারাই প্রমাণিত হয় আসলে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল। যখন বিক্রিয়াটা সাম্যাবস্থা চলে আসে তখন যেই হারে তোমার বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ঠিক একই হারে উৎপাদ ভেঙে আবার বিক্রিয়ক তৈরি করে ফেলে। তাই আসলে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার কোনো পরিবর্তন আর হয় না। তাই বাহ্যিকভাবে আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, কিন্তু আসলে বিক্রিয়াটা গতিশীল অবস্থায় থাকে। এটাই হলো তার প্রমাণ। ঠিক আছে? তো এই জায়গায় যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই, ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্রটা আসলে প্রদান করছেন তোমার পি ভাগে এবং গুলবার্গ, দুজন বিজ্ঞানী মিলে ভরক্রিয়া সূত্রটা দিয়েছেন। সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়
নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। আর এখানে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে বোঝায়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক বোঝায় আর কি। তো সক্রিয় ভর বলতে সাধারণত প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত পদার্থের মোল সংখ্যাকে বোঝায় বা গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ বোঝায়। কারণ আংশিক চাপ মানে কিন্তু হচ্ছে মিশ্রণের মোট চাপ ইনটু হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো ভরক্রিয়ার সূত্রের তোমার যে গাণিতিক প্রকাশ বা কেসি এর রাশিমালা প্রতিপাদন সেটা আমরা এখন একটু দেখে নিব। কেসি এর রাশিমালা কিভাবে বের করা যায়। এটাকে সাম্য ধ্রুবক বলা হয়, মোলার সাম্য ধ্রুবক কেসি বলা হয়। আচ্ছা, এখন আমরা একটা উভমুখী বিক্রিয়া দেখতেছি। এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় বিক্রিয়ক এ এর মোলার ঘনমাত্রাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, বি এর মোলার ঘনমাত্রা এইভাবে, সি এর মোলার ঘনমাত্রা ঠিক এইভাবে এবং ডি এর মোলার ঘনমাত্রা ঠিক এইভাবে প্রকাশ করতে পারি। অথবা আমরা এই ঘনমাত্রাগুলো ঠিক এইভাবে প্রকাশ করতে পারি। তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে সি এ, বি এর ঘনমাত্রা হচ্ছে সি বি, ডি এর মোলার ঘনমাত্রা হচ্ছে সি ডি, আর সি এর মোলার ঘনমাত্রা হচ্ছে সি সি। এই হচ্ছে মোলার ঘনমাত্রা। এখন আমি যদি সম্মুখ বিক্রিয়ার হারটা দেখি, সম্মুখ বিক্রিয়া যখন আমরা দেখব, যখন এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করতেছে, সেই ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে এ এবং বি। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার আর এফ, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা হবে ইকুয়ালস টু কে ওয়ান, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, কে ওয়ান ইন্টু এ এর মোলার ঘনমাত্রা ইন্টু বি এর মোলার ঘনমাত্রা। ঠিক একইভাবে আমি যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা দেখি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে সি এবং আরেকটা বিক্রিয়ক হচ্ছে ডি। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে বিক্রিয়ক। তাহলে আর বি মানে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু হবে কে টু ইন্টু সি এর মোলার ঘনমাত্রা ইন্টু ডি এর মোলার ঘনমাত্রা। এখন বিক্রিয়াটা যদি সাম্য অবস্থায় থাকে তাহলে কিন্তু সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে, সমান হবে। যেহেতু সাম্য অবস্থায় আছে তাহলে আর এফ ইকুয়ালস টু হবে আর বি। এখন এগুলোর মান যদি আমরা একটু বসাই দেই, আর এফ এর মান ছিল কে ওয়ান ইন্টু এ ইন্টু বি, আর বি এর মান ছিল কে টু ইন্টু সি ইন্টু ডি। এইটা এখন আমরা কে টুটাকে সমীকরণের বাম পাশে নিয়ে যাবো, ঠিক আছে, আর এ বিটার ঘনমাত্রাকে সমীকরণের বাম পাশে নিয়ে আসবো, ডান পাশে নিয়ে আসবো। কে টুটাকে বাম পাশে আর এ বি এর ঘনমাত্রাকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে কে ওয়ান বাই কে টু হয়ে গেল, আর এখানে সি ইন্টু ডি ডিভাইড বাই এ ইন্টু বি, এইভাবে আমরা লিখতে পারি। এখন কে ওয়ান ছিল একটা ধ্রুব রাশি, কে টু কিন্তু একটা ধ্রুব রাশি। কে ওয়ানটা ছিল সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক আর কে টু ছিল পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এই দুইটা ধ্রুব রাশির অনুপাতকে আমরা আরেকটা ধ্রুব রাশি কেসি দ্বারা প্রতিস্থাপন করতে পারি। কেসি ইকুয়ালস টু হলো উৎপাদ সি এর মোলার ঘনমাত্রা ইন্টু উৎপাদ ডি এর মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক এ এর মোলার ঘনমাত্রা ইন্টু বিক্রিয়ক বি এর মোলার ঘনমাত্রা। এইটা তো কেসি কে বলা হয় মোলার সাম্য ধ্রুবক বা মোলার সাম্যাঙ্ক বলা হয়। এই সাম্য ধ্রুবক কেসি, এটা যদি আমি সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা আসলে এইভাবে হবে, উৎপাদগুলোর মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার সাম্য ধ্রুবক বলা হয়। যদি আরেকটু স্পেসিফিকলি বলি তাহলে সেটা হবে ঘাত সহ মানে পাওয়ার সহ উৎপাদগুলোর মোলার ঘনমাত্রার গুণফল ও বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার সাম্য ধ্রুবক বলা হয়। এখন সাম্য ধ্রুবক কেসি এর কোনো একক নেই, কারণ সাম্য ধ্রুবকের সমীকরণে উৎপাদ, এটা হচ্ছে লব, আর বিক্রিয়ক হর, প্রতি ক্ষেত্রে ঘনমাত্রার পদকে প্রত্যেকের মোলারিটি দ্বারা ভাগ করা হয়, এই জন্য এটা কোনো একক থাকে না। এটা আমরা হাজিরনাগের বই থেকে আসলে ধরে নিই, কিন্তু অনেক বইতে দেখবা যে একক লেখা আছে আর কি। হ্যাঁ, তো যদি বিভিন্ন মোল সংখ্যার বিক্রিয়ক এবং উৎপাদ তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কেসি এর সমীকরণটা কিভাবে লিখবো সেটা একটু দেখে নেই।
সাপোজ এখানে এ আর বি হচ্ছে বিক্রিয়ক যাদের মোল সংখ্যা হচ্ছে স্মল আর এ এবং স্মল আর বি, আর উৎপাদ তৈরি হচ্ছে এল এবং এম, আর এদের মোল সংখ্যা যতক্ষণ স্মল আর এল এবং স্মল আর এম, তাহলে কেসি এর সমীকরণটা হবে উৎপাদের ঘনমাত্রা মানে এল এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এল, এর যে মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে এম এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার এ এবং বি এর মোলার ঘনমাত্রা টু দি পাওয়ার বি। এটাই হবে কেসি এর সমীকরণ যখন তোমার বিক্রিয়ক এবং উৎপাদগুলো বিভিন্ন মোল সংখ্যায় থাকবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপিটাকেও প্রকাশ করতে পারি। কেপি হচ্ছে উৎপাদগুলোর ঘাত সহ আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কগুলোর ঘাত সহ আংশিক চাপের গুণফলের অনুপাতকে আংশিক চাপের সাম্য ধ্রুবক বলা হয়। কথাটা আবার বলতেছি, উৎপাদগুলোর ঘাত সহ মানে পাওয়ার সহ আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কগুলোর ঘাত সহ আংশিক চাপের গুণফলের অনুপাতকে কেপি বলা হয়। এখানে ওই আগের বিক্রিয়াটাকে ব্যবহার করা হয়েছে, এ আর বি বিক্রিয়া করে এল এবং এম উৎপাদ তৈরি করতেছে এবং এদের মোল সংখ্যাগুলোও দেখো এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তো কোন পদার্থের আংশিক চাপ মানে গ্যাসীয় পদার্থের আংশিক চাপ প্রকাশ করার নিয়ম হচ্ছে ক্যাপিটাল পি লিখে নিচের ডান দিকে ছোট করে ওই মৌলের সংকেতটা লিখতে হয় বা ওই যৌগের সংকেতটা লিখতে হয়। ঠিক আছে, তাহলে এল এর আংশিক চাপ হবে পি এল টু দি পাওয়ার এল, এম এরটা হবে পি এম টু দি পাওয়ার এম ডিভাইড বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার বি। এটাই হবে কেপি এর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই হলো সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর সমীকরণ। নেক্সট ক্লাসে আমরা কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক দেখব। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির সমীকরণ দেখব, তারপর হচ্ছে কিছু অঙ্ক আমরা দেখব কিভাবে একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর মান নির্ণয় করা যায়, সেই সমীকরণগুলো আমরা দেখব। ঠিক আছে, এখানে তোমাদের জন্য কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেমন রাসায়নিক সাম্য অবস্থা কি? এটা কেউ বলতে পারবা তোমাদের মধ্যে রাসায়নিক সাম্য অবস্থা কি? যে বলতে পারবা সে হ্যান্ড রেজ করো। হ্যাঁ স্যার বলো। আসলে বিক্রিয়ার যে অবস্থা সম্মুখমুখী বিক্রিয়া আর হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার মানে ইটা সমান হয়, সেটা হচ্ছে সাম্য হার, অবস্থা। রাইট, হারটা সমান হয়ে যায়, সেটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। Correct. তারপরে প্রশ্নটা হচ্ছে সাম্য ধ্রুবক কেসি কি? এটা কেউ বলতে পারবা সাম্য ধ্রুবক কেসি কি? এটার অ্যান্সার কেউ দিতে পারবা? তোমার কথা বুঝতে পারতেছি না, আরেকবার ক্লিয়ার করে বলো। না, আসলে তোমার কথা হ্যাঁ বলো বলো। স্যার উভমুখী উৎপন্ন পদার্থসমূহের মোলার উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে সাম্য ধ্রুবক বলা হয়, তাই তো? আচ্ছা, আরেকজনের কাছে একটু শুনে নেই, নেটওয়ার্কে মনে অনেক সমস্যা হচ্ছে। স্যার রাসায়নিক উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের ঘাতসহ ঘনমাত্রার গুণফল এবং উৎপাদ সমূহের ঘাতসহ ঘনমাত্রার গুণফলের অনুপাতকে ওই বিক্রিয়ার মোলার ধ্রুবক বলে। সাম্য ধ্রুবক বলা হয়, মোলার আচ্ছা, সাম্য সাম্য ধ্রুবক। ধ্রুবক। হ্যাঁ,
সামুদ্রিক হয়, ঠিক আছে। ওটাও ঠিক আছে, ও সরাসরি সক্রিয় ভরের দিয়ে সংখ্যাটা বলে ফেলছে। তারপর হচ্ছে ভর ক্রিয়ার সূত্রটি বিবৃত করো, সেটা আমরা জানি। আর রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল ব্যাখ্যা করো, এই প্রশ্নটা অ্যান্সারটা কেউ বলতে পারবা? এটা কিন্তু লেকচারের মধ্যেই দেওয়া ছিল, রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, এটা কি কেউ ব্যাখ্যা দিতে পারবা? হ্যাঁ, বলো। স্যার এইটার ব্যাপারটা মানে ঠিক বুঝতে পারতেছি, কিন্তু বুঝাইতে গেলে কিভাবে বলবো যে পশ্চাৎমুখী মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ, মানে বেগের হার, আর হচ্ছে যে সম্মুখমুখী বিক্রিয়ার বেগের হার, এই দুইটাই মানে সমানভাবে চলতে থাকে, কিন্তু সমান থাকায় মানে সাম্যকভাবে হচ্ছে এটারে সাম্য অবস্থায় দেখায় এরকম। না, মানে স্থির দেখায় আর কি, কিন্তু আসলে স্থির না। আহ, সেটা এরা একটা। এরা চলতে থাকে ঠিকই, কিন্তু জি আচ্ছা, স্যার। তোমাকে এটা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে তারপর ব্যাখ্যা করতে হবে, মানে ঠিক আছে তুমি জিনিসটা বুঝছো, কথাটা এতটুকু শুধু বললে হবে না, যেহেতু এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, এটা আসবে ধরো খ নাম্বারে যদি আসে, এটা তোমাকে কিন্তু একটু একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, যেটা আমি এখানে দিচ্ছি আর কি। যেমন ধরো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, এবং বিক্রিয়া যখন সাম্য অবস্থা চলে আসবে তখন তোমার কাছে মনে হবে যে বিক্রিয়াটা স্থির হয়ে গেছে, কারণ এখানে তুমি বাইরের থেকে আর কোনো পরিবর্তন লক্ষ্য করবা না, তোমার কাছে দেখে মনে হবে বিক্রিয়াটা স্থির হয়ে গেছে। তখন আমি বলছি যে এখানে তোমাকে একটা তেজস্ক্রিয় আয়োডিন প্রয়োগ করতে হবে, তবে খুবই অল্প পরিমাণে, খুবই 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 অল্প পরিমাণে, যাতে আসলে ঘনমাত্রা তেমন কোনো পরিবর্তন না হয় এবং সাম্য অবস্থারও তেমন কোনো পরিবর্তন না হয়। আচ্ছা, তো এখন এই তেজস্ক্রিয় আয়োডিন দেওয়ার ফলে যদি বিক্রিয়াটা স্থির হয়ে যেত, তাহলে কিন্তু আমি উৎপাদের মধ্যে কোনো তেজস্ক্রিয়তা পাইতাম না। কিন্তু কিছুক্ষণ পর আমি যখন উৎপাদ থেকে হাইড্রোজেন আয়োডাইড নিয়ে পরীক্ষা করা শুরু করলাম, তখন কিন্তু তার মতো তেজস্ক্রিয়তা পাওয়া যাচ্ছে। তার মানে সাম্যাবস্থা কিন্তু স্থির না, সেটা গতিশীল। কারণ সাম্যাবস্থা যদি স্থির হইতো, তাহলে তুমি উৎপাদের মধ্যে আর কোনো তেজস্ক্রিয়তা পাইতা না। ঠিক আছে, এটাই হচ্ছে এর ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে এই হলো আজকে লেকচার অংশটুকু। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যদি আগে লেকচারেও কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। আর তোমরা তো তোমাদের নতুন সিলেবাস আশা করি দেখছো, একটা সিলেবাস দেওয়া হয়েছে নতুন করে। স্যার, হ্যাঁ, বলো। আমাদের যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার একটা নোটিশ দেওয়া হচ্ছে, ওটা হ্যাঁ, কি হ্যাঁ, আসলে? এইটা হচ্ছে তোমাদের যখন এই সিলেবাসটা শেষ হয়ে যাবে, মানে আমরা তো তোমাদের এই 4th চ্যাপ্টারটা পড়ালে তোমাদের সিলেবাস শেষ, তাই না? তো তখন তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, কিছু একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। সেগুলো আমরা আলোচনা করে দিব কিভাবে লিখতে হবে, সেই অ্যাসাইনমেন্টও তোমাদেরকে লিখতে হবে, কারণ এগুলোর উপর বেস করেও কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে পরীক্ষাগুলোতে, ঠিক আছে? আহ, কারণ সেটা যদি অবস্থা খারাপ থাকে, তোমাদেরও যদি পরীক্ষার, যদি আশা করি তোমাদের পরীক্ষা হবে, যদি না হয় তাহলে এগুলো কিন্তু বোর্ডে যাবে। স্যার, এই অ্যাসাইনমেন্টটা মেবি স্যার হ্যাঁ, বলো। টেস্ট পরীক্ষার বদলে রাইট, আমি সেটাই বলতে চাচ্ছি। যদি করা হচ্ছে শুনলাম রাইট, আমি স্যার একবার। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, যদি তোমাদের পরীক্ষা না হয় তাহলে এগুলোর উপর বেস করে কিন্তু নাম্বারিংটা করা হবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের পরীক্ষা তো হবেই, এমসিকিউ পরীক্ষা হবে একটা, কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের জমা দিতে হবে, এবং তোমরা যদি নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো লিখে রাখো তাহলে পরে কিন্তু এটা বার্ডেন তৈরি হবে না। যারা এখন পারো কলেজে, মানে লকডাউন থেকে গেলে কলেজ জমা দিয়ে আসতে পারো, বা কলেজ যখন খুলবে তখনও কিন্তু সবগুলো অ্যাসাইনমেন্টই তোমাদের কাছ থেকে সাথে সাথেই নেওয়া হবে। অতএব এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা যদি সাথে সাথে না লিখে ফেলো, পরে কিন্তু যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তখন কিন্তু এটা বার্ডেন হয়ে যাবে। আর এগুলো কিন্তু না লিখলে পরবর্তীতে তোমরা দেখবা যে পরীক্ষায় ঠিকমতো নাম্বার পাচ্ছ না, নাম্বার অনেক কম চলে আসতেছে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা খুব গুরুত্বের সাথে করতে হবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই
টপিকস বেস করে এরকম ভাগ করে আমরা অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো নিয়ে আলোচনাও করবো, প্রশ্নগুলো অ্যান্সার কিভাবে লিখবা সেগুলো একটু মডেল নিয়ে আমরা আলোচনা করব। তারপর তোমরা সেগুলো লিখে সুন্দর করে লিখে এগুলো জমা দিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে অন্য কোনো টপিকসের উপরে? তোমরা কিন্তু আসলে ওই বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়বা, তোমাদের পরীক্ষার জন্য এগুলো দরকার চর্চা করাটা। আর একটা ব্যাপার হচ্ছে, আগেও তোমাদের কয়েকবার বলছি, এখনই কিন্তু আসলে মানে পড়াশোনাটা আরো বেশি বেশি করে পড়ার সময়। চ্যাপ্টার যদি আরো কমিয়ে দেয় তা তো কোনো লাভ নাই, কারণ প্রত্যেক পরীক্ষাতে কিন্তু তোমাকে এগুলো পড়াই লাগবে। আর পরে যখন কলেজ খুলে যাবে আশা করি সামনে, তো তখন কিন্তু অনেক লোড যাবে। তো এই যে অনলাইনে ক্লাস হচ্ছে তার মধ্যে তোমরা প্রচুর পরিমাণ সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে কিন্তু যত সম্ভব পড়াটাকে আগায় নিয়ে যেতে হবে। এটা কিন্তু আটকে রাখা যাবে না যে হ্যাঁ পরে পড়বো বা আরো সময় আছে বা অনলাইন এখন পড়তে ইচ্ছা করতেছে না, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, যত সময় যাবে জিনিসগুলো কিন্তু আরো বেশি তোমাদের কাছে বার্ডেন হয়ে যাবে তখন। তো এখনই ভালোভাবে পড়বা যাতে তোমাদের এটা নিয়ে কষ্ট কম হয়, কারণ ভবিষ্যতে লোডটা বেশি হয়ে যাবে। তো যতটুকু পারা যায় ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে বোঝার চেষ্টা করবা, না বুঝতে দরকার হলে হ্যান্ড রেজ করবা, সেগুলোকে আমরা আবার এক্সপ্লেন করব, ঠিক আছে? এবং জিনিসগুলোকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তবে পড়াশোনাটা আটকে রাখবা না, হ্যাঁ, মানে ধরে রাখবা না যে হ্যাঁ পরবর্তীতে পড়বো, এখন বুঝায় রেখে দিই, ব্যাপারটা তা না। পড়তে থাকো, ঠিক আছে? যদিও দেশের অবস্থা ভালো না বা করোনার পরিস্থিতি ভালো না, অনেকে অনেক ট্রমার ভিতর দিয়ে হয়তো যাচ্ছে, অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। আসলে সবকিছু ভেতরে আসলে মানুষকে আসলে বেঁচে থাকার জন্য আসলে লড়াই করতে হয়, তাই না? তো যেহেতু মানুষকে মানে সার্ভাইভ করতে হয়, টিকে থাকার জন্য চেষ্টা করতে হয়, সেক্ষেত্রে এই পড়াশোনাটা কিন্তু একটা অংশ। কারণ শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ অনেকে হয়তো বাইরে যাওয়ার প্ল্যান আছে, আরো বড় কোনো কারো প্ল্যান আছে। তো সেক্ষেত্রে পড়াশোনাগুলো আটকে রাখলে কিন্তু বা এগুলো নিয়ে বসে থাকলে কিন্তু আসলে তোমার লাইফে থমকে যাওয়ার মতো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো টপিকস নিয়ে হ্যান্ড রেজ করতে পারো। স্যার এই যে সাম্যাবস্থার গতিশীলতার এই যে প্রকৃতির সাম্যাবস্থার গতিশীলতা, গতিশীলতার প্রমাণ। আচ্ছা ওই আচ্ছা তো তোমার কথাগুলো একদম কেটে, আচ্ছা তোমার কথাগুলো একদম কেটে আসতেছে, আমি বুঝতে পারিনি। তুমি যদি একটু চ্যাট বক্সে লিখে দাও তোমার প্রশ্নটা কি, তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ তোমার কথা আমি একদমই বুঝতে পারছি না যে প্রশ্নটা কি জিজ্ঞেস করছো। তুমি একটু চ্যাট বক্সে তোমার যে প্রশ্নটা মানে কোন জায়গাটা বুঝতে চাচ্ছ সেটা যদি একটু লিখে দাও তাহলে সুবিধা হয় আমার জন্য। আচ্ছা তুমি তোমার প্রশ্নটা একটু লিখে দাও এখানে, কোন অংশটা বুঝতে চাচ্ছ। আচ্ছা তুমি তোমার প্রশ্নটা একটু লিখে দাও, তাহলে আমাদের যতটুকু সময় আছে তার মধ্যে আমরা একটু জিনিসটা এক্সপ্লেন করি। তো নর্মালি এই রাসায়নিক সাম্যাবস্থা যে গতিশীল সেটা কিন্তু আসলে আইসোটোপ দিয়ে ব্যাখ্যা করা হয়।
বিভিন্ন আইসোটোপ দিয়ে, যাতে বোঝা যায় যে এখানে নতুন কিছু তৈরি হচ্ছে, মানে বিক্রিয়াটা স্থির নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো অথবা চ্যাট বক্সে প্রশ্নটা লিখে দিলেও হবে। আচ্ছা, যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই, হ্যান্ড রেজও করতেছো না বা চ্যাট বক্সে রেখেও দিচ্ছ না, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। সামনের দিনের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কেপিকেসির সমীকরণগুলো কিভাবে আসে সেগুলো আমরা দেখব। এগুলো খুব মনোযোগ সহকারে আমাদের বুঝে নিতে হবে। যদি আমরা কেপিকেসির সমীকরণগুলো কিভাবে আসে সেটা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা ম্যাথগুলো খুব ভালোভাবে করতে পারবো। ঠিক আছে? আশা করি তোমরা এই ক্লাসগুলো ভালো মতো করবা, জিনিসগুলো বুঝে নিবা। না বুঝলে অবশ্যই হ্যান্ড রেজ করো, তখন ক্লাসের মধ্যে জিনিসগুলো আমরা বুঝে নিব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা কেপিকেসি সমীকরণ এবং এদের মধ্যে যে সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।